হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে আমি এসএসসির অর্থাৎ নবম দশম শ্রেণীর ফিজিক্সের তৃতীয় অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। এটার অনশর্ট ক্লাস নিয়ে আলোচনা করব। আজ এরা কোনো প্যাচালই পারবো না। তো এই অনশর্ট ক্লাসটা দেখলে আপনারা ইজিলি ফিজিক্সের ম্যাথের মধ্যে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে। এই অধ্যায়ের মধ্যে কি কি আছে যে বলগুলা নিয়ে একটু আলোচনা করা আছে। মৌলিক বল হচ্ছে চারটা। দেয়ার আর ফোর টাইপস অফ ফান্ডামেন্টাল ফোর্স: গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এগুলো বাংলাতে আছে। আপনারা চেষ্টা করবেন বাংলার পাশাপাশি ইংলিশটাও শেখার জন্য। ঠিক আছে। তারপরে নিউটনের সূত্রগুলো আছে, তিনটা সূত্র। প্রথম সূত্রটা কি, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। আর দ্বিতীয়টা বস্তুর ভরবেগের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আর তৃতীয়টা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জিনিসগুলো একটু নিয়ে আলোচনা করব। তো আমার সাথেই থাকেন। ঠিক আছে। কোথাও যায় না, ধৈর্য সহকারে ক্লাসটা করেন। আমি আপনাদের কথা দিতেছি যে ইনশাল্লাহ ম্যাথে আপনাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আমি একদম ভালো করে ক্লিয়ার করে ম্যাথগুলো করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টের যে টাইপটা, 500 কেজি ভরের একটি গাড়ি আর 1000 কেজি ভরের একটি ট্রাক কত 80 ms ইনভার্সন আর 60 ms ইনভার্সন বেগে একই দিকে যাচ্ছিল। কিছু সময় পরে বস্তুদ্বয় সংঘর্ষে লিপ্ত হলো। বস্তুদ্বয় মিলিত হয়ে চললে মিলিত বেগ নির্ণয় করো। বস্তুদ্বয় মিলিত হয়ে না চললে বস্তুদ্বয়ের বেগ কত কত হবে সেটা একটু বের করবো। আর সংরক্ষণশীল নীতি মানে কি সেটা বের করব। সংঘর্ষটি কি ধরনের সংঘর্ষ সেটা বের করব। অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনি সূত্র নিয়ে আলোচনা না করে ডিরেক্টলি ম্যাথে চলে গেছেন, আমরা কি বুঝবো কিনা? আমি কথা দিতেছি 100% বুঝবা। এই ধরনের কনফিউশনে থেকো না। ঠিক আছে। এগুলো আহামনি এমন কিছু না যে সূত্র দিয়ে তোমার ম্যাথ একদম, হ্যাঁ করাইতে পারলে অবশ্যই ভালো, কিন্তু আমি ম্যাথের পাশাপাশি এমন ভাবে জিনিসটা করব তোমার মাথায় যেন সেটা থেকে যায়, এমন ভাবে আমি আলোচনা করব। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর এই অধ্যায়ের এই যে সংঘর্ষ নিয়ে আছে ম্যাথ আছে, তারপরে হচ্ছে ঘর্ষণ নিয়ে ম্যাথ আছে, আর মহাকর্ষ অবিকর্ষ। তোমাকে আমি 100% শিওর দিতেছি এই সংঘর্ষ আর ঘর্ষণ থেকে ম্যাথ আসবেই আসবে। এবং ঢাকা বোর্ডে 2026 সালে ঘর্ষণ নিয়ে একটা ম্যাথ আসবে, মিলাই নিও। ঘর্ষণ নিয়ে আসবে 26-এ, না আসলে পরে 27-এ আসবে। ঠিক আছে। সো এই দুটোর থেকে একটা আসবেই আসবে, মিস নাই, 100%। ঠিক আছে। তোমরা এই 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 দুটো টাইপ 100% লিখে দিতেছে, 100% আসবে। ঠিক আছে। 100% আসবে। তো প্রথম টাইপটা এই যে সংঘর্ষ, যেটা আমি বললাম একটু আগে, এই সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে। তারপরে টাইপ 2-তে যাব, তারপরে টাইপ 3-তে যাব। খুবই ছোট ছোট টাইপগুলা একটু খেয়াল করা যাক। তো একটু খেয়াল করেন, দুটো বস্তু আমরা একটু সিনারিওটা আঁকি। এইদিকে একটা বস্তু যাইতেছে M1 আর আদি বেগ হচ্ছে E1, আর একটা বস্তু M2 এইদিকে যাইতেছে U2 বেগে। ওকে ফাইন। তাহলে একটা সময় সংঘর্ষে লিপ্ত হলো এরা এরা এমন এর ভর তো আর চেঞ্জ হবে না ভাই, ভর কোনো চেঞ্জ হবে না, বেগগুলা চেঞ্জ হয়। ঠিক আছে। এখন মিলিত হয়ে যদি চলে, অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তু এরকম যাইতেছে, এইভাবে মিলিত হয়ে গেল, মিলিত হয়ে একটা বেগে যাইতেছে, সেই বেগটাকে আমরা ধরে নিলাম ভি। অর্থাৎ এই দুটো মিলিত যে বেগটা সেটা ধরে নিলাম ভি, এইদিকে যাইতেছে। ঠিক আছে। M1 M2 M1 আর মিলিত বেগটা হচ্ছে ভি। ওকে ফাইন। তাহলে সূত্রটা কি, সংরক্ষণশীল নীতি অনুযায়ী আমরা ইয়াটা করতেছি যে বস্তুটা মিলিত হয়ে চললে মিলিত বেগ নির্ণয় করো। তাহলে M1 আমরা জানি সূত্রটা, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু ভি। M1 প্লাস M2 ইন্টু ভি। তাহলে ভি সমান M1 প্লাস M2 M1 U1 M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আমরা ভি এর মানটা বের করলাম। তাহলে ভি এর মানটা কত সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। M1
এমন হচ্ছে কত ভাই, এমন হচ্ছে 500 কেজি, আর এটা হচ্ছে M2 কত, 1000 কেজি। U1 কত, এটা হচ্ছে U1, এটা হচ্ছে U2। একটু খাতায় সুন্দরভাবে সাজায় লেখো। তোমাদের একটা জিনিস একটু এনশিওর করতে হবে, খাতা আমি কিন্তু সাজায় লিখতেছি না, আমি সাজায় লিখলে আমার ভিডিওটা লং হবে। ঠিক আছে, আমি চাচ্ছি কম সময়ের মধ্যে তোমাদের এমনভাবে বোঝানোর জন্য যাতে তোমরা ম্যাথের মধ্যে কম মানে একবার কম নাম্বার না পাও, ঠিক আছে, অনেক ভালো একটা নাম্বার পাও। সো একটু খাতায় সাজায় লিখতে হবে। তো ভি এর মানটা একটু বের করবো। এমন এর মান কত ভাই, এমন এর মান হচ্ছে 500, U1 এর মান হচ্ছে 80, প্লাস M2 এর মান হচ্ছে কত, 1000, U2 এর মান হচ্ছে 60 ডিভাইডেড বাই 500 প্লাস 1000। এই কাজটুকু আমি তোমার জন্য থুয়ে দিলাম ভাই, MS ইনভার্স অন। বুঝতে পারছো? তো কেস অন, এটা এটা কোনটা, কেস অন, কেস অন লিখে দিতেছি, কেস 1, কেস অন। ঠিক আছে, একটু তুলে নাও, একটু তুলে নাও, আমি মুছে দিব। ওকে, পজ করে তুলে নাও। এখন কেস টুতে কি বলছে, বস্তুদ্বয় মিলিত হয়ে না চললে বস্তুদ্বয়ের বেগ কত হবে। এই দেখো পাশে দুটো সূত্র লিখে রাখছি, ঠিক আছে, পাশে দুটো সূত্র লিখে রাখছি। মিলিত হয়ে না চললে এর একটা বেগ হবে, এর বেগটা V1 হবে, এর বেগটা V2 হবে। তাহলে V1 এর সূত্র কি এটা, V2 সূত্র কি এটা, তুমি জাস্ট মানটা বসাই দিবা, তুমি জাস্ট কি করবা, মানটা বসাই দিবা। এটা হচ্ছে কেস টু, এটা কি, কেস টু। তুমি জাস্ট খালি এই সূত্রে মানটা বসাই দিবা, তাতেই হয়ে যাবে ম্যাথটা। দেখো U1 আছে, M1 আছে, M2 আছে, 2 M2 U2 সব আছে, সব আছে। তুমি জাস্ট খালি V1টা বের করবা, V2টা বের করবা, সিম্পল হিসাব, সবকিছুই তো দেয়া আছে ভাই, তোমার এটা একটু করতে হবে। সো এটাও মুছে দিলাম, কেস টু ক্লিয়ার। এখন বলছে সংরক্ষণশীল নীতি মানবে কি। সংরক্ষণশীল নীতি মানে কি, শক্তির অপচয় বা কখনো শেষ হয় না, ঠিক আছে, শক্তি জাস্টলি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আচ্ছা, অপচয় হয় না, আবার এটা ভুল বুঝো না ভাই। সাপোজ তুমি একটা লাইট কিনে আনছো, লাইটটা অনেকদিন ব্যবহারের পরে সেটা কিন্তু লাইট পাওয়ারটা একটু কমে যাবে। এর পাওয়ারটা কমে যাওয়ার কারণ হচ্ছে সে তাপটা বেশি প্রডিউস করবে, বাট লাইটটা কম দিবে, আলোটা কম দিবে, ঠিক আছে। কিন্তু এটার মানে এই না যে তোমার অপচয় হইতেছে। হ্যাঁ, তুমি মানে তোমার লাইট হিসেবে কল্পনা করলে তোমার অপচয় হইতেছে, কিন্তু সে তো তাপ প্রডিউস করতেছে, একটা শক্তি থেকে অন্য একটা শক্তিতে যাইতেছে। সো এটা অপচয় মানে ফিজিক্সের ভাষায় আমার মনে হয় না অপচয় বলা যাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি তোমার দিকটা কল্পনা করো, তখন তুমি এটার অপচয় বলতে পারো যে ভাই আমি তো লাইট চাচ্ছে, আলো চাচ্ছে, কিন্তু এটা তাপ প্রডিউস করতেছে, সো আমার দিক থেকে এটা অপচয়। হ্যাঁ, হতেই পারে অপচয়, তোমার দিক থেকে হতেই পারে। তোমরা অনেক সময় কর্মদক্ষতার অঙ্ক করতে যাবে, দেখবা যে ইসের আছে কি বলে, মোটরের কর্মদক্ষতা অপচয় কত, দেখো মোটরের কর্মদক্ষতা আছে 80%, তখন অপচয় আছে 20%, 100 থেকে বাদ দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এটার অপচয় তুমি বলতে পারো, সেটা মোটরের ক্ষেত্রে, ঠিক আছে, লাইটের ক্ষেত্রে বলতে পারো। ওই আসলে 20%টা ও কি করতেছে, তাপটা বেশি কম মানে দিতেছে, ঠিক আছে, কাজ করার থেকে তাপটা বেশি দিতেছে, এই কারণে ওইটারে বলতেছে অপচয়, ঠিক আছে। কিন্তু শক্তির হিসাবে হচ্ছে একটা রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয়, ঠিক আছে, মানে দুটো মিলেই তো 100% আসবে, ঠিক আছে। ওটা নিয়ে ফ্যাক্ট, ওটা ফ্যাক্ট না, তোমার ওটা নিয়ে কনফিউশন থাকার কোনো কারণই নাই। এখন শক্তি সংরক্ষণশীল নিতে মানবে কিনা, প্রথমটা একটু খেয়াল করো। এমন আদি গতিশীল আদি ভরবেগ, বস্তুদ্বয়ের বস্তুদ্বয়ের আদি আদি ভরবেগ, বস্তুদ্বয়ের আদি ভরবেগ M1 U1 প্লাস M2 U2, এইটা বের করবা, সব কিছু দেওয়া আছে। বস্তুদ্বয়ের শেষ ভরবেগ, বস্তুদ্বয়ের শেষ ভরবেগ M1 প্লাস M2 ইন্টু ভি। কেস অনের ক্ষেত্রে, কেস অনের ক্ষেত্রে হচ্ছে এটা করবা, কারণ মিলিত বেগ বলছে, ঠিক আছে। এটার মান বের করবা, এটার ভ্যালু বের করবা, এটার ভ্যালু বের করবা, যদি সমান আসে তাহলে সংরক্ষণশীল নীতি মানে, ঠিক আছে। এটার আমরা পি ধরতে পারি, একটু খেয়াল করি, এটার আমরা পি ধরলাম, পি অন ধরলাম, আর এটার হচ্ছে P2 ধরলাম,
P2 তো P1 P2 হচ্ছে P1 হচ্ছে আদি ভরবেগের সমষ্টি, আর শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে P2। তো ওই যে কেস অন বস্তুটা মিলিত হয়ে চললে তখন কি হবে, এটা হবে। আর মিলিত হয়ে না চললে সূত্র তখন কি হবে, এই যে মিলিত হয়ে না চললে মিলিত হয়ে না চললে জিনিসটা কি হবে, জিনিসটা হবে হচ্ছে M1 U1 প্লাস M2 U2, এটা আছে P1 P2 হবে M1 V1 প্লাস M2 V2। এই দুটা সমান হলে সংরক্ষণশীল নীতি মানে, আর সমান না হলে সংরক্ষণশীল নীতি মানে না। ঠিক আছে, তাহলে সমান হলে সংরক্ষণশীল নীতি মানবে, মানে আমি জাস্ট খালি একটু লিখে রাখতেছি মানে, আর সমান না হলে মানে না। P1 নট ইকুয়াল টু P2 মানে না, এটা মানে যদি সমান হয়, আর সমান না হলে মানে না। ক্লিয়ার? এই জিনিসটা একটু করতে হবে, প্যাস খায় না জানি। এবার কেস অন বলতে বোঝাইতেছি মিলিত হয়ে চললে এইটা আর এটা সেম করবা, মিলিত হয়ে না চললে কেস টুতে এটা সেম করবা। আবারও বলতেছি, মিলিত হয়ে চললে এটা তো একটা প্রশ্ন, এই কেস অনের সাথে এই দুটো সেম প্রশ্ন থাকবে, মিলিত হয়ে না চললে এইটার সাথে সেম প্রশ্ন। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো কি জিনিসটা ঘটতেছে। তো এটা একটু মুছে দিব, দেখো একটু পজ করে তুলে নাও। পরেরটা বলছে সংঘর্ষটি কি ধরনের, বস্তুদ্বয়ের আদি গতি শক্তির সমষ্টি। আগে জিনিসটা লিখে নি, তারপর তোমাদের বলতেছি। আদি বস্তুদ্বয়ের আদি গতি শক্তির সমষ্টি, বস্তুদ্বয়ের আদি গতি শক্তির সমষ্টি কি হবে, EK1 সমান হাফ M1 U1 স্কোয়ার হাফ M2 U2 স্কোয়ার। আর বস্তুদ্বয়ের শেষ গতিশক্তি সমষ্টি EK2 হাফ, একটা কেস হতে পারে এরকম M1 M2 V স্কোয়ার, মানে প্রথম কেসের ক্ষেত্রে হচ্ছে এটা করবা, যেহেতু মিলিত হয়ে চললে বেগ এটা হবে। ঠিক আছে, আর মিলিত হয়ে না চললে সেটার ক্ষেত্রে হচ্ছে EK2 হবে, EK2 হচ্ছে হাফ M1। আচ্ছা এটা পরে লিখতেছি, আগে দেখো মিলিত হয়ে চললে কি হবে। যদি বস্তুদের আদি গতি শক্তি সমষ্টি আর শেষ গতি শক্তি সমষ্টি সমান হয়, আদি গতি শক্তি আর শেষ গতি শক্তি সমান হলে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আর সমান না হলে অস্থিতিস্থাপক সংঘর্ষ, শেষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তো জাস্ট খালি মানটা বসাই দিবা, সব কিছুই তো আছে, M1 আছে U1 আছে, এই টাইপটা খুব ইজি একটা টাইপ, সব কিছু দেওয়া আছে, জাস্ট মানটা বসাই দেবো। EK1 আর EK2 সমান হলে স্থিতিস্থাপক, সমান না হলে অস্থিতিস্থাপক। ঠিক আছে, এটা হচ্ছে কেস অনের ক্ষেত্রে, কারণ কেস অন তো মিলিত হয়ে চললে সেই ক্ষেত্রে এটা। আচ্ছা মিলিত হয়ে না চললে তোমরা বলো তো শেষ গতিশক্তিটা কেমন আসবে, গতিশক্তি সমষ্টি কেমন আসবে। মিলিত হয়ে না চললে হাফ M1 V1 স্কোয়ার হাফ M2 V2 স্কোয়ার। সেক্ষেত্রেও সেম, যে দুটা সমান হলে স্থিতিস্থাপক সংঘর্ষ, সমান না হলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো এইটা গেল হচ্ছে টাইপ অনের। আরেকটা জিনিস আছে একটু বলে দিতেছি, সংঘর্ষটি কি ধরনের, এটা যদি বলে
এটা করতে হবে তোমার, ঠিক আছে। সো পরেরটা যাওয়া যাক, এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, এ কই দিকে যাচ্ছিল, এই কথাটা যদি বলে বিপরীত দিকে যাচ্ছিল, যদি বলে বিপরীত দিকে যাচ্ছিল, তখন কি করবেন? বিপরীত দিকে যাচ্ছিল। সাপোজ এ একটা বস্তু, এ একটা বস্তু, এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এদিকে, এর ভর এমন, এর ভর m2, এর ভর u1, এর এর বেগ u1, এর বেগটা u2, সংঘর্ষে লিপ্ত হলো m1 m2, ঠিক আছে। এখন সংঘর্ষের পরে ও যাওয়ার চেষ্টা করবে এদিকে, ও যাওয়ার চেষ্টা করবে এদিকে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রেও মিলিত হয়ে চললে কি হবে, তারপরে গাড়িটা কোন দিকে যাবে বা বস্তুটা মিলিত হয়ে কোন দিকে যাবে, এই প্রশ্নটাও দেখা যায়। যদি বলে মিলিত হয়ে কোন দিকে যাবে, ঠিক আছে, যে মিলিত বেগ কত বা কোন দিকে যাবে, এই প্রশ্নটা করে এই বিপরীত দিক থেকে আসলে কোন দিকে যাবে। ঠান্ডা মাথায় শুনেন, সবকিছু দেয়া আছে, সবকিছু দেয়া আছে। m1 কত? 500, m2 কত? 1000, u1 কত? 80, u1 কত? 80, u2 কত? 100। এখন যদি বলে কোন দিকে যাবে, এই দিকে নাকি এই দিকে মিলিত হয়ে, তখন আপনার কষ্ট করে এই দুটো বেগের মধ্যে একটা বেগকে মাইনাস ধরে নিতে হবে, ইচ্ছা আপনার, আপনি কোনটাকে মাইনাস ধরবেন সেটা ইচ্ছা। সাপোজ ধরলাম আমি এইটাকে, এটাকে মাইনাস ধরে নিলাম, আপনি এটারও মাইনাস ধরতে পারতেন। তারপরে বেগের সূত্রটাতে বসাবেন, এই যে কেজ ওয়ান, বেগের সূত্রটাতে বসাবেন m1 কেজ ওয়ান, কেজ ওয়ান, m1 u1, m2 u2, m1 প্লাস m2, ঠিক আছে। তো এইখানে এই বেগের মানটা যদি পজিটিভ আসে, তাহলে পজিটিভ ছিল কে? দ্বিতীয় বস্তুর বেগ। তার মানে দ্বিতীয় গাড়িটা যেদিকে যাবে ওই দিকে বস্তু যাবে, মানে এইদিকে বস্তুটা যাচ্ছে না, দ্বিতীয় গাড়িটা এইদিকে যাচ্ছে না, তার মানে মিলিত হয়ে এই দিকে যাবে। আর যদি নেগেটিভ আসে মান, মানটা যদি নেগেটিভ আসে, তাহলে এই যে যে কাকে ধরছেন নেগেটিভ, প্রথমটাকে, তার মানে এই দিকে যাবে। সেম ভাবে আপনি এটারে মাইনাস ধরলে, মাইনাস অ্যান্সার আসলে এটা যেদিকে যাচ্ছিল ওই দিকে যাবে, নর্মাল, একদম সিম্পল। তো এই জিনিসটা একটু করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আপনাদের যেহেতু এবার সংক্ষিপ্ত আছে, বিশেষ করে এসএসসি 26, এই প্রশ্নটা সংক্ষিপ্ততে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক, ঠিক আছে। তো এইটার পরে মিলিত হয়ে না চললে বস্তুটার বেগ কত হবে, ওই যে একটু আগে সূত্র লিখে দিছিলাম না দুইটা, v1 v2, আশা করি তুলছেন, ওই দুইটাতে মান বসাই দিবেন, v1 এর একটা মান আসবে, v2 এর একটা মান আসবে, কিন্তু যে কোনো একটারে মাইনাস ধরে করতে হবে কিন্তু, ঠিক আছে। মিলিত হয়ে না চললে যে কোনো একটা মাইনাস ধরে ওই দুটা সূত্রতে ফেলে দিলে ম্যাথ শেষ। তারপরে সেম এখানেও সেম আবার আর একটা প্রশ্ন কি, সংরক্ষণশীল নীতি মানবে কিনা। তো সংরক্ষণশীল নীতি মানবে কিনা সেটা কিভাবে করবেন, ওই যে m1 u1, মানে p1 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2, ওইটাতে বসাবেন, সমান আসলে মানে এই দুটা সমান আসলে p1 আর p2, p লিখে দিছিলাম না, p1 আর p2 সমান আসলে সংরক্ষণশীল নীতি মানে ek1 ek2 সমান আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ, সমান না আসলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সেম প্রশ্ন, সেম কনসেপ্ট, সবকিছু সেম, জাস্ট খালি বিপরীত দিকে বললে একটাকে মাইনাস ধরে ক্যালকুলেশন করে যাবো, আর কিচ্ছু না। সো এই টাইপটা এখানে শেষ। সংঘর্ষ নিয়ে আর মনে হয় প্রশ্ন হয় না, ঠিক আছে। একবারে ইজি, একটু করার চেষ্টা করবেন বাসার মধ্যে, বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্ন থাকবে, ওইগুলো সলভ করবেন। হ্যাঁ, আমি নিজেও দেখি গাইডের
সিকিউ গুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এটা একটু মুছে দিতেছি। তো আমাদের ফার্স্টের টাইপটা শেষ হয়েছে, এখন আমরা সেকেন্ড টাইপটা করব ঘর্ষণ নিয়ে। ঘর্ষণ বল নিয়ে একটু কথা বলতে গেলে আগে সিনারিওটা বুঝতে হবে। সাপোজ এই ব্যক্তিটা এই ব্যক্তিটা কি করতেছে, একটা মেজের উপর দিয়ে একটা বাক্স ধাক্কা দিতেছে, বল প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করতেছে 60 নিউটন। ঠিক আছে, এখন এই মেঝে তো মসৃণ না, এই কারণে ঘর্ষণ বল কাজ করতেছে মেঝে আর এই বাক্সের পৃষ্ঠতলের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। তো ঘর্ষণ বলটা হচ্ছে 2 নিউটন। কার্যকরী বল কত? বা তোমাকে বলতে পারে বাক্সটি কত বলে সামনে যাবে। ঠিক আছে, বাক্সটি কত ত্বরণে যাবে, এখানে একটা টুইস্ট আছে, খেয়াল করো। তো কার্যকরী বল সমান প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল। প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল। প্রযুক্ত বল হচ্ছে 7 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, দ্যাট মিনস 5 নিউটন। কার্যকরী বল হচ্ছে 5 নিউটন। এখন মনে করো বাক্সটার ভর হচ্ছে 5 কেজি। বাক্সটার ভর কত? 5 কেজি। তো প্রত্যেকটা বল সমান হচ্ছে এম এ, প্রত্যেক বল সমান এম এ। কিন্তু এই এটা চেঞ্জ হবে, এই বলগুলার এই যে প্রযুক্ত বল হইলে যেমন 7 হবে, ঘর্ষণ বলের জন্য -2 হবে বা 2 হবে। ঠিক আছে, মাইনাস দ্বারা আসলে বিপরীতে বোঝাই হচ্ছে, ফিজিক্সে মাইনাস দ্বারা বিপরীতে বোঝায়। কারণ যদি প্রশ্ন করে কত ত্বরণে আগাবে, তাহলে এ সমান কত আসবে? 5/5, অর্থাৎ 1 ms−2, এত ত্বরণে হচ্ছে আগাবে। এই বাক্সটা কত ত্বরণে আগাবে? 1 ত্বরণে আগাবে। মনে রাখবা, কার্যকরী বলের যে ত্বরণ, সেই ত্বরণে বাক্স আগাবে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথও খুবই গুরুত্বপূর্ণ এবং আসবেই, আসবে 100% এটা আসবে। সো এটা তো নর্মালি গেল। সো এইটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, এই সূত্রটা বইয়ে বা গাইডে অনেক ধ্যান ত্যান অনেক কিছু লেখা আছে, মেন সূত্র এটাই, সামেশন এফ সমান এম এ, হ্যান ত্যান অত কিছু মাথায় রাখার দরকার নেই। আপনাদের মেন কথা হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে, কার্যকরী বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। ঠিক আছে, এখন এই টাইপ থেকে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। যেমন হচ্ছে যদি ঘর্ষণ থাকে, মন মাথায় রাখতে হবে, ঘর্ষণ থাকলে এই লেখচিত্রটা হবে। সাপোজ একটা বল প্রয়োগ করছো, তার মানে বেগটা বাড়তেছে। ঠিক আছে, যখন বলটা দিতেছো না, দাপপাত করে আবার নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ বেগ শূন্য হয়ে যাবে। বেগটা কি হবে? শূন্য হবে। এটা হচ্ছে ঘর্ষণ থাকলে এই লেখচিত্র ধরে আগাবো। এবং এইখানে হচ্ছে কার্যকরী বল হবে, এরকম তোমার প্রশ্ন করবে, বস্তুটা ধাক্কা দিয়ে এত নিউটন বল প্রয়োগ করে এত সেকেন্ড পরে ছেড়ে দিলাম, বস্তুটা কত দূরত্বে যায় থেমে যাবে, এই টাইপের অনেক প্রশ্ন আসে। তো তোমার এই লেখচিত্র আগে বুঝতে হবে। তুমি ধাক্কা দিতেছো, ঠিক আছে, কার্যকরী বলে, কিন্তু তোমার বাক্সটা আগাবে হচ্ছে ধাক্কা দিতেছো প্রযুক্ত বলে, কিন্তু বাক্সটা আগাবে কার্যকরী বলে। আর যখনই ধাক্কাটা ছেড়ে দিবা, তখন ঘর্ষণ বলে হচ্ছে বস্তুটা থেমে যাবে, ঘর্ষণ বলে থেমে যাবে। তার মানে এইখানে কাজ করতেছে এ বি সি, এইখানে কাজ করতেছে কার্যকরী বল, এইখানে কাজ করতেছে ঘর্ষণ বল। পরে ঘর্ষণ না থাকলে কি হবে? ঘর্ষণ না থাকলে কি হবে? নর্মালি তুমি একটা বস্তুরে ধাক্কা দিছো, পরে ছেড়ে দিলা, তো সেটা মানে সমবেগে যাইতে থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে। যদি ঘর্ষণ না থাকে, তাহলে মানে সমবেগে কতটুকু যাবে সেটা তোমার প্রশ্নে বলে দিবে। এত বেগে মানে এত সমবেগে এত সেকেন্ড পরে পর্যন্ত যাবে, এটা প্রশ্ন বলে দেবে। তোমার অদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে না এরপরে কি হবে। এরপরে প্রশ্ন তো তোমার বলে নাই ভাই, তোমার যতটুকু প্রশ্ন বলছে তুমি ততটুকু নিয়ে ভাবো। ঠিক আছে, তো এই আর কি। পরে আবার বল প্রয়োগ করে, সাপোজ এরকম বললো যে ফার্স্টে তোমাকে বল প্রয়োগ করছে, ঘর্ষণ এটাতে নাই, হ্যাঁ, বল প্রয়োগ করছে, আবার কিছুক্ষণ পরে
আবার আরেকটা বল প্রয়োগ করছো, তখন লেখচিত্র হবে এরকম। তো বহুত এরকম ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এইগুলো আমি একটু আলোচনা করবো, তুমি সুন্দরভাবে তুলে নাও। এই দুটো আগে তুলে নাও, এটা তুলো, এটাও তুলো। তো এটা হচ্ছে টাইপ 2 তে করাইতেছি, ঠিক আছে। এটা তুলে নাও, একটু পজ করে তুলে নাও, মুছে দিব। তো টাইপ 2টা একটু খেয়াল করি। টাইপ 2টা বোঝানোর পরে এটা একটু ম্যাথ দেখো। টাইপ 2তে কি আছে? টাইপ 2তে আছে শাকিল একটি ফুটবলে 5 নিউটন বল 3 সেকেন্ড যাবত প্রয়োগ করলো। আহ, তারপর প্রয়োগ করে ছেড়ে দিল। মাঠের ঘর্ষণ বল 2 নিউটন, ফুটবলটি কত দূরত্ব অতিক্রম করবে? ঘর্ষণ আছে কি নাই? ঘর্ষণ আছে। যদি ঘর্ষণ থাকে, ডিরেক্ট এইটা আঁকায় ফেলবো। কোশ্চেন অনের অ্যান্সার, 1 নাম্বারটার অ্যান্সার, ঠিক আছে। ঘর্ষণ যদি থাকে, আমরা এটা ডিরেক্ট আঁকায় ফেলবো। কোনটা আঁকায় ফেলবো? এই যে এই লেখচিত্রটা, এই লেখচিত্রটা ডিরেক্ট আঁকায় ফেলবো। তাহলে এ বি সি, এখানে প্রযুক্ত বলের যে ত্বরণ সেটা বের করব। প্রযুক্ত বল দিয়ে ওই যে লিখে দিয়েছিলাম না, প্রযুক্ত বল। আচ্ছা, এখানে প্রযুক্তই লিখি, প্রযুক্ত বল। আর এটা ঘর্ষণ বল। ওকে ফাইন, বুঝলাম। খেয়াল করো তো, বল প্রয়োগ করছে কত পর্যন্ত? প্রযুক্ত বল না, কার্যকরী বল লিখে দিছি, কার্যকরী বল। কারণ কার্যকরী বলেই তো ফুটবলটা আগাবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা আমরা বল প্রয়োগ করছি কত সেকেন্ড যাবত? 3 সেকেন্ড যাবত। তুমি বলবে এটা আবার কনফিউশন থাকবে না, 5 নিউটন বল প্রয়োগ করছি। সরি, হাসি চলে আসলো। এই 5 নিউটন বল তুমি যে প্রয়োগ করলা, ঠিক আছে। তো তুমি বলতে পারো যে স্যার এখানে তাহলে প্রযুক্ত বল দেন না কেন? আমি তো বলছি বাক্সটা কোন বলে আগাবে? কার্যকরী বলে আগাবে। তো বাক্স তো আগাইতেছে, বা ফুটবলটা তো আগাইতেছে, যে বলে আগাবে সেটা হচ্ছে এখানে দিব, ঠিক আছে। তুমি তো প্রয়োগ করতেছো, ওকে ফাইন, তুমি তো প্রয়োগ করতেছো 5 নিউটন, কিন্তু আগাবে কিসে? কার্যকরী বলে আগাবে। তো 3 সেকেন্ড যাবত হচ্ছে তুমি বলটা প্রয়োগ করলা, ওকে ফাইন। তারপরে আর কি ক্লু দেওয়া আছে? তাহলে আমাদের ইউ সমান কত? 0। স্থির ফুটবলটা স্থির ছিল ধরে নিব। টাইমটা ছিল হচ্ছে 3 সেকেন্ড। তো কার্যকরী বলটা একটু বের করে ফেলি। কার্যকরী